আমরা বর্তমানে যে বাসাটায় থাকি অর্থাৎ ঢাকাতে সেই বাসাটা ছেড়ে দিয়েছি। অলরেডি বলাও হয়ে গেছে আমরা সামনের মাসেই অন্য কোথাও চলে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে আপনাদের সবাইকেই দেখাবো। কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগছে আজকে এই কারণে, কারণ আজকে আমাদের বিয়ের পরে প্রথম জামাই ষষ্ঠী ছিল। কিন্তু এই বাসা চেঞ্জ করা, সামনে রথযাত্রা, পাশাপাশি এই যে আরো কিছু ব্যস্ততার কারণে আমাদের যাওয়াটা হয়ে ওঠেনি। কিন্তু তাতে আবার মনটা একদিক থেকে ভালো, কারণ মামি কিন্তু সেই ব্যবস্থাটা করেই দিয়েছিল। আমরা দুই বোনে মিলে সেদিন অনেক সুন্দর করে সেজেছিলাম। তার ইচ্ছা হয়েছিল যে দিদির মতোই ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে আমরা দুজনে মিলে ছাদে গিয়ে অনেক আনন্দ করেছিলাম। যদিও আমি বুড়িটাকে এখন খুব মিস করি, কারণ চলে এসেছি। ইভেন মামিও গল্প করে যে সে নাকি আমি যে রুমে থাকতাম সেই রুমে গিয়ে গিয়ে মাঝে মাঝে আমাকে খুঁজে, মানে সে ভুলে যায় যে আমি চলে এসেছি। তো যাই হোক, আমাদের আসার আগে মামি বলছিল যেহেতু তোমরা জামাই ষষ্ঠী পর্যন্ত থাকবে না, তাহলে ছোট করে একটা আমি আয়োজন করি। আর এটা প্রথমবার জামাই ষষ্ঠী, জামাইও আমার বাড়িতে এসেছে, সুতরাং আমি তখন হয়তো বা থাকতে পারবো না বা কিছু করতে পারবো না, কিন্তু মামি সবকিছু রেডি করে একদম বাজার সদাই সবকিছু ঘরে ছিল। তো বললো যে তুমি তাহলে রান্না করো, পাশাপাশি হচ্ছে ভগবানেরও একটা ভোগ হয়ে গেল, আবার আমার জামাইয়েরও একটা ভোগ হয়ে গেল। তো সেই আনন্দেই আর কি আমি সেদিন রান্নার আয়োজন করেছিলাম, কিন্তু ভাবতে পারিনি যে রান্না করতে করতে এত বৈষ্ণবের আগমন হবে। অর্থাৎ সেদিন কিন্তু প্রায় 10-15 জন মতো বৈষ্ণব হয়ে গেছিল, সবাই মিলে প্রসাদ পেয়েছে। আর আমার হাতের রান্না আমি জানি না, এত মানুষকে আমি কখনো খাওয়াইনি, তো তখন আর কি খুব বেশি আনন্দ লাগছিল। আর আমরা ভাই বোন মিলে সেদিন রান্না করেছিলাম। আমার পতিদেবকে তেমন কিছুই করতে দেয়নি, কারণ যেহেতু মামি বলেছিল যে এটা জামাইকে উদ্দেশ্য করেই রান্নাটা হবে, অর্থাৎ জামাই ষষ্ঠী উপলক্ষে ভগবানের ভোগ জামাইকে ভোগ দেওয়া হবে। তো সেই কারণে আর কি আমরা তিন ভাই বোনে মিলে আলাদা আলাদা করে কাজগুলো করছিলাম। তো খুব আনন্দই লাগছিল আসলে, পরিবারের সাথে থাকা বা সকলের সাথে মিলেমিশে কাজ করার ভিতরে আলাদা কিন্তু একটা আনন্দ আছে। আর আমরা বাসাটা ছেড়ে দিয়েছি, তার কিছু কারণ আছে, এবং খুব শীঘ্রই হচ্ছে আমরা নতুন একটা বাসা নিয়েও নিয়েছি। তো সেখানে যাব, আপনাদেরকে সবকিছু ডিটেলস বলবো, এবং কোথায় নিয়েছি, মানে কত বড় বাসা বা হোম ট্যুর অনেকেই চাচ্ছেন। তো এখনো তো সে বাসায় যাইনি, ওই জন্য দিতে পারছি না, তবে যখন যাব তখন আমি সবকিছু রেডি করে একবারে আপনাদের একটা হোম ট্যুর করে দেখাবো। আর আশা করি এখন আপনাদের ভালো লাগবে, কারণ আমি ভগবানের জন্য আলাদা একটা রুম নিতে পেরেছি, এবং আমাদের নিজেদেরও আলাদা একটা রুম থাকবে। তো সবকিছু মিলিয়ে সুন্দর করেই গোছানোর ইচ্ছা আছে। যদিও আমার শ্বশুরের অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে আমরা যেন একটা বড় বাসা নিই, কারণ যেহেতু এক রুমের বাসায় থাকি, আমাদের এখানে আত্মীয় স্বজন বা ঢাকায় অনেকেই কিন্তু আসে, আর আমাকে অনেকেই চিনে, তো গ্রামের থেকেও অনেকে আসে। তো সেই হিসেবে কিন্তু থাকতে দেওয়ার একটা অনেক বড় সমস্যা হয়ে যেত। অনেকেই মানে ইচ্ছা থাকলেও বলতে পারতাম না যে আমার বাসায় আসেন বা থাকেন। তো সেই জন্য আমি ভেবেছি যে একটাই তো জীবন, জীবনের আর কি আছে বলেন, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সে রেখে যদি মরেই গেলাম, তাহলে জীবনের সুখ বা আনন্দটা পেলাম কোথায়? তাই আমি না ব্যাংক ব্যালেন্সের থেকে বেশি পছন্দ করি আমার বর্তমানটাকে নিয়ে ভালোভাবে থাকতে। তো কি কি রান্না করেছিলাম একটু বলি। এখানে মুগ ডালের ভুনা করেছিলাম, তারপরে আলু পনিরের রসা করেছিলাম, তারপরে তাল ছিল, আম ছিল, লিচু ছিল, আরো বিভিন্ন প্রকার ফল, সালাদ, সবকিছুর আয়োজন করা হয়েছিল। আর এদিকে হচ্ছে অনেক প্রকার ভাজি ছিল, মানে পকোড়া ছিল। আর পোলাওটা হচ্ছে আমি একটু মানে জলটা বুঝি না, কারণ আমি সবসময় প্রেসার কুকারে রান্না করি, প্রেসার কুকারে জলটা ভালো মতো বুঝি, যার কারণে মামি আবার এসে শেষ দিকে আমাকে একটু হেল্পও করে দিচ্ছিল। তো মামি বলছিল পোলাওয়ে দুধ দিলে অনেক সুন্দর মানে একটা ঝরঝরে ভাব আসে, এটা করবে তাহলে ভালো হয়। তো অনেক কিছুই আসলে শিকার আছে, কিন্তু মামি তো এগুলো খেতে পারবে না, যার কারণে মামির জন্য আবার আলাদা করে সেই পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, তারপরে ঢেঁড়স সিদ্ধ, এইগুলো সবকিছু দেওয়া হয়েছিল। আর এদিকে ভগবানের ভোগও রেডি করা হয়ে গেছে, আজকে সুন্দর করে ভগবানের জন্য কিন্তু পরিবেশন করা হয়েছে। তো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, অর্থাৎ আপনারা দর্শনেই প্রসাদ পান। অনেকেই বলেন যে মাতাজি এত সুন্দর সুন্দর প্রসাদ দেখান কিন্তু পেতে পারি না। তবে আপনারা যারা ঢাকায় আসবেন আমাকে জাস্ট বলবেন, ঠিক আছে, যে মাতাজি আপনার হাতে প্রসাদ পেতে চাই, আমি চেষ্টা করব আপনাদেরকে প্রসাদ পাওয়াতে। কারণ এই যে প্রসাদ পাওয়ার ভিতরে যে আনন্দ, তার থেকে বড় আনন্দ প্রসাদ পাওয়াতে। তো এই যে আমাদের বাসায় বৈষ্ণবের আগমন ঘটেছিল, এরপরে আরো অনেকে এসেছিল, এক এক করে সবাইকে প্রসাদ দেওয়া হয়েছিল। অনেকে তো আমাকে দেখতে এসেছে, কেউ আবার আমার জন্য পায়েসের চাল নিয়ে এসেছে, মানে এরকম এক একজন এক একটা জিনিস নিয়ে এসেছে। এটা আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া ছিল, কারণ এতটা ভালোবাসা পাওয়া আসলে আমি মনে করি সৌভাগ্যের বিষয়। তো এখানে আমি সবাইকে প্রসাদ পাওয়া শেষে আমি খেতে বসেছি, মামি আমার পাশেই বসেছিল। কারণ যেহেতু সবাই খাওয়া হয়ে গেছে, আমি খাইনি একমাত্র, কারণ ওই দিন আমি ভেবেছিলাম সবাইকে প্রসাদ পাওয়ানোর পরেই আমি পাবো। অন্যান্য দিনগুলোতে দেখা যায় যে একই টেবিলে বসে পড়ে সবাই একসাথে খেয়ে নিতাম। তো এখানে তখন মামি আবার মামির খাবার অর্থাৎ ওষুধগুলো দেখাচ্ছিল। ওই দিনই ছিল আমাদের শেষ দিন অর্থাৎ মামির বাসায়, তারপরে আমরা চলে আসলাম। যদিও আজকের দিনে মামি আবার ফোন দিয়েছে
যে তোমরা দুইজনে আসো, এসে আমরা একটু আনন্দ করি, খাওয়া দাওয়া করি, তারপরে চলে যেও, দরকার হয় থাকা লাগবে না। কিন্তু সত্যি কথা বলতে যাওয়াটা সম্ভব হচ্ছে না, কারণ মেঘ বৃষ্টি এত কিছু ঝামেলা নিয়ে। আর বাসাটাও অনেক দূরে, আমার বাসা স্বামীবাগে, মামির বাসা মোহাম্মদপুর, অনেকটাই দূর হয়। আর এটা হচ্ছে আমাদের হেমাঙ্গ বাবা, সে আমাকে মানে প্রচন্ডই ভালোবাসে। একটা মালা নিয়ে এসে একবার আমার গলায় পরাচ্ছে, একবার তার আঙ্কেলের গলায় পরাচ্ছে, অর্থাৎ দুইজনের গলায় পরাচ্ছে, আদর করছে, আমার মাথায় ফুল ছিটিয়ে দিচ্ছে, এগুলোই করছে। তো যাই হোক, পরবর্তীতে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল অনেকদিন পর, তারপরে সবাই মিলে পিৎজা খেয়ে আমরা কিন্তু মোহাম্মদপুরে যে মহাপ্রভুর আখড়া একটা মন্দির আছে ওখানেও গিয়েছিলাম, মন্দিরটা খুব ভালো লেগেছিল। তো সেখানে যেয়ে আমরা কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। আর বিগ্রহগুলো আসলে দেখার পরে মনে হচ্ছিল সাক্ষাৎ যেন মহাপ্রভু সেখানে মানে উপবেষ্টিত হয়ে আছে। তো সবকিছু মিলিয়ে খুব সুন্দর দিন কেটেছে, কিন্তু মিস করছি, বাড়িতে যাওয়া হলো না। তো সবাই কৃপা আশীর্বাদ করবেন, ভালো কিছুর জন্য কিছু তো ত্যাগ স্বীকার করতেই হয়, তাই না? তো যাই হোক, সবাই ভালো থাকবেন।